বন্ধুরা, জি7 সম্মেলন নিয়ে আমরা 2 দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ভারতের ছাড়া জি7 সম্মেলনের কোনো গুরুত্বই নেই। তখন খবর ছিল যে হয়তো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কানাডা আমন্ত্রণ নাও জানাতে পারে। কিন্তু একদিকে যেখানে আগামী মাসে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এবং এর ঘোষণা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এই সংগঠন এবার ডলারের উপর নির্ভরতা কমানোর বিষয়ে আলোচনা করবে, ঠিক সেই সময়েই কানাডার পক্ষ থেকে তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি7 সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। ব্রিক্স এবং জি7 সম্মেলন সংক্রান্ত এই দুই বড় খবর ছাড়াও আরেকটি বড় আপডেট হল ভারতের ইউপিআই এখন আমেরিকার ভিসা পেমেন্ট সিস্টেমকে ছাড়িয়ে যাচ্ছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব। প্রথমেই বলি ব্রিক্স সম্মেলন নিয়ে। এবারের ব্রিক্স সম্মেলন হতে চলেছে ব্রাজিলের এক শহরে এবং মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আগামী মাসে ব্রাজিল যাবেন। ব্রিক্সের বর্তমানে 5টি দেশ রয়েছে: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এবার এতে আরও কিছু দেশ যুক্ত হতে চলেছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর এবং ইন্দোনেশিয়া। এর ফলে এই গোষ্ঠী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। এখন প্রশ্ন হল, ব্রিক্স এত চর্চায় কেন? এর কারণ হল আমেরিকার উদ্বেগ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সকে জি7-এর প্রতিপক্ষ বলে মনে করেন। আসলে ব্রিক্স দেশগুলো এমন একটা সিস্টেম গড়ে তুলতে চাইছে যাতে তারা আমেরিকান ডলারের উপর কম নির্ভরশীল হতে পারে। আর এই জিনিসটাই আমেরিকার একদম পছন্দ নয়। ট্রাম্প অনেকবার ব্রিক্সের বিরুদ্ধে মন্তব্য করেছেন, বিশেষ করে যখন তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছেন। এখন ভারতের ভূমিকায় আসা যাক। মোদিজির এই সফর এমন এক সময় হচ্ছে যখন ভারত সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় অভিযান চালিয়েছে যার নাম ছিল অপারেশন সিন্ধুর। এমন পরিস্থিতিতে যদি ব্রিক্স সম্মেলনে সীমান্ত পারের সন্ত্রাসবাদ নিয়ে কোনো বিবৃতি আসে, তাহলে সেটি ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক সাফল্য হবে। ভারতের উদ্দেশ্য হল বিশ্বের বড় বড় দেশগুলো যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কঠোর বার্তা দেয়। এই বৈঠকের আরেকটি উল্লেখযোগ্য দিক হল মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সাক্ষাৎ। সম্প্রতি চীন পাকিস্তানকে সমর্থন জানিয়েছে, যা ভারত একেবারেই ভালোভাবে নেয়নি। ফলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং সবাই নজর রাখবে যে দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোয়। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি7 সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। এই সম্মেলন 15 থেকে 17 জুন পর্যন্ত কানাডার আলবার্টা প্রদেশে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই ফোন কল সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এবং লিখেছেন যে তিনি কানাডার প্রধানমন্ত্রীকে নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং জি7 সম্মেলনের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও লিখেছেন যে ভারত ও কানাডা উভয়ই গণতান্ত্রিক দেশ এবং পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করবে। মোদিজিকে দেওয়া এই আমন্ত্রণের কয়েকদিন আগেই বিরোধী দল কংগ্রেস একটি মন্তব্য করেছিল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 6 বছরে এই প্রথমবার এমন হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীকে জি7 সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তিনি একে এক বড় কূটনৈতিক ব্যর্থতা বলেছিলেন। কিন্তু এখন যখন মোদিজিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তখন এটা স্পষ্ট হয়ে গেছে যে ভারতের বৈশ্বিক ভূমিকাকে অবহেলা করা যায় না। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজেই বলেছেন কেন তিনি মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং শীঘ্রই 4র্থ হতে চলেছে। তাছাড়া এটি বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ এবং এখন এটি গ্লোবাল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এমন একটি দেশকে এই সম্মেলন থেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ হতো না। এছাড়াও ভারত ও কানাডার মধ্যে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই সবকিছু এমন সময় ঘটছে যখন সম্প্রতি ভারত ও কানাডার সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে, বিশেষ করে কানাডায় খালিস্তানি কার্যকলাপ এবং হরদীপ সিং নিয়ার হত্যাকাণ্ড নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতির মাঝেই মোদীকে জি7-এ আমন্ত্রণ জানানো এবং ব্রিক্স সম্মেলনে ভারতের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ বিশ্ব মঞ্চে ভারতের অবস্থানকে আবারও স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু এখন যখন দুই দেশই সংলাপের পথে এগোচ্ছে, তখন এই সম্মেলন দুদেশের সম্পর্কে নতুন মোড় আনার একটি সুযোগ হতে পারে। যখন মার্ক কার্নিকে জিজ্ঞাসা করা হয় যে এই আমন্ত্রণের মানে কি, বিশেষ করে যখন দুই দেশের সম্পর্ক আগে খারাপ ছিল, তখন তিনি স্পষ্টভাবে বলেন, এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, তাই মন্তব্য করা ঠিক হবে না।
তবে আলোচনা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনাদের জানিয়ে রাখি, G7 সম্মেলন হল বিশ্বের 7টি সবচেয়ে শক্তিশালী শিল্পোন্নত দেশের একটি গোষ্ঠী: আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং জাপান। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও কিছু আন্তর্জাতিক সংস্থা যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘ এতে অংশ নেয়। এই বছরের G7 বৈঠকে মূলত আলোচনা হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, সাপ্লাই চেইনের নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এমন একটি মঞ্চে ভারতের মতো দেশের উপস্থিতি পুরো আলোচনাকে অনেক বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ করে তুলবে। অর্থাৎ একদিকে G7, অন্যদিকে ব্রিক্স, আর এই দুই সম্মেলনেই অংশগ্রহণকারী একমাত্র দেশ ভারত। G7 গোষ্ঠীর মোট জিডিপি হল $45 ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপি এর প্রায় 43%। অন্যদিকে ব্রিক্স দেশগুলোর সম্মিলিত জিডিপি $31 ট্রিলিয়ন। কিন্তু এখানে ব্রিক্সের পক্ষে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করে তা হল, এই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত ভারত এবং চীন হল বিশ্বের সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় কনজিউমার বেস এবং সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ। এই কারণেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে G7 এর গুরুত্ব ব্রিক্সের তুলনায় কমে যাচ্ছে এবং ভারতের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে বড় বাজার হিসেবে ভারতকে উপেক্ষা করা সম্ভব নয়। আর এই কারণেই কানাডা এবং আমেরিকার মতো দেশগুলোকেও ভারতকে আমন্ত্রণ জানাতে বাধ্য হতে হচ্ছে। এখন যদি এই দুই আন্তর্জাতিক গোষ্ঠী থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিছু কঠোর ও স্পষ্ট বক্তব্য আনতে পারে, তাহলে নিঃসন্দেহে এটি ভারতের জন্য এক বড় কূটনৈতিক জয় হবে। এবার আসা যাক ভারতের সেই প্রযুক্তির দিকে, যা শুধু ভারতেই নয়, পুরো বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে: ইউপিআই, অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউপিআই হল এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা আপনাকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিয়েল টাইমে টাকা পাঠানো, নেওয়া এবং লেনদেন করার সুযোগ দেয়। না লাগে কোনো কার্ড, না ওটিপি, না ব্যাংক ব্রাঞ্চে যাওয়ার ঝামেলা, শুধু একটি মোবাইল এবং একটা অ্যাপ, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম, আর হয়ে গেল লেনদেন। কোভিড মহামারীর সময় যখন মানুষ ক্যাশলেস এবং কন্ট্যাক্টলেস পেমেন্টের প্রয়োজন অনুভব করল, তখন থেকেই ইউপিআই এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। মাত্র গত মাসেই ইউপিআই এর মোট ট্রান্সাকশন ভ্যালু পৌঁছে গেছে 25 লাখ কোটি টাকারও বেশি, যা ভারতের সব কার্ড পেমেন্টের 12 গুণ। এবং এখন ইউপিআই প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বের সবচেয়ে বড় কার্ড নেটওয়ার্ক ভিসা এর সাথে। 1 জুন ও 2 জুন, এই দুদিনে ইউপিআই যথাক্রমে 644 ও 650 মিলিয়ন ট্রান্সাকশন করেছে, যেখানে ভিসা এর দৈনিক গড় ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ ছিল 639 মিলিয়ন। অর্থাৎ ইউপিআই এখন ভিসাকে প্রতিদিনের লেনদেনে টপকাতে চলেছে। মে মাসের শুরুতে যেখানে ইউপিআই দৈনিক প্রায় 630 মিলিয়ন ট্রান্সাকশন করছিল, জুনে তা বেড়ে দাঁড়িয়েছে 650 মিলিয়নে। মানে প্রতি মাসে 5 থেকে 7% গ্রোথ, এবং বছরে 40% এরও বেশি। অন্যদিকে ভিসা এর বার্ষিক গ্রোথ মাত্র 8 থেকে 10%। যদি এই ট্রেন্ড চলতে থাকে, তাহলে আগামী 2 থেকে 3 মাসে ইউপিআই পুরোপুরি ভিসাকে ছাপিয়ে যাবে, হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় পেমেন্ট নেটওয়ার্ক। ভিসা এবং মাস্টারকার্ড এর মতো কার্ড নেটওয়ার্ক কাজ করে ডেফার্ড সেটেলমেন্ট সিস্টেম-এ, মানে টাকা পাঠানোর পরে সেটেলমেন্ট বা ক্লিয়ারেন্সে কিছুটা সময় লাগে। কিন্তু ইউপিআই কাজ করে রিয়েল টাইম সেটেলমেন্ট-এ, আপনি টাকা পাঠালেন, সঙ্গে সঙ্গে টাকা পৌঁছে গেল প্রাপকের কাছে। এই কারণেই ইউপিআইকে বলা হচ্ছে দ্রুত, সহজ এবং সস্তা পেমেন্ট সলিউশন। বর্তমানে ভারতের 85% ডিজিটাল পেমেন্ট শুধুমাত্র ইউপিআই এর মাধ্যমে হচ্ছে। আরবিআই এর রিপোর্ট অনুযায়ী, আজ বিশ্বের 50% রিয়েল টাইম পেমেন্ট ট্রান্সাকশন শুধু ভারতেই হচ্ছে, এবং এটি ইউপিআই এর ক্ষমতা স্পষ্টভাবে দেখিয়ে দেয়। আজকের ভারত কেবল ডিজিটাল ইন্ডিয়াই নয়, বরং বিশ্বের সামনে এক আদর্শ ফিনটেক মডেল হয়ে উঠেছে। সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং শ্রীলঙ্কার মতো অনেক দেশ এখন ভারতের সঙ্গে মিলে ইউপিআই সিস্টেম গ্রহণে আগ্রহী। এই বিষয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই ধরনের আরও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না।